নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর আজকে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই চলে আসলাম ওপরের ঘরে। আপনারা অনেকেই বলেন যে দিদি তুমি ঘুম থেকে উঠে ড্রেসটা কি চেঞ্জ করে নাও? হ্যাঁ গো, ঘুম থেকে আমি যখনই উঠি তখনই কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরেই ব্লগটা শুরু করি। কোনো দিন বাসি ড্রেসেও ব্লগটা শুরু করলেও আমি কিন্তু পরে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর এদিকে দেখুন গাছগুলোকে দেখতে আসলাম, আর গাছগুলো না একটু এদিক ওদিকও করে দিয়েছি। আর মাম্মা এসে শুধু ফুলের কুড়িগুলো ছিঁড়ছে, আমার যে এত রাগ হচ্ছে। তবুও ছোট, ওকে যতটা বোঝানোর বোঝাচ্ছি। তবে ওই যে ফুল দেখলে বাচ্চাদের হাত নিষ্ফিস করে, কখন তুলবো। আর আমার যা যা সমস্ত ফুল গাছ আছে সমস্তটাই কিন্তু ঠাকুরের ফুল দেওয়ার মতনই। তো আমি সেই হিসাবেই কিন্তু দিয়েছিলাম যে আমি পাড়ায় কোথাও যাই না ফুল তুলতে, আমার ঘরে বা আমার রাধা মাধব যদি চায় আর এখন তার ফুল সে জোগাড় করে দিয়েছি। মামামের জন্য করব সেরিগ্রোটা ভাবছি মামামকে আর খাওয়াবো না। সেরিগ্রোর বদলে পিডিয়াশর দেবো, সাথে 2টো করে বিস্কিট খাওয়াবো। এটা কি ঠিক হবে? আপনারা একটু যদি জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আর আপনারা অনেকেই বলেছেন যে দিদি নজর দোষ কাটানোর জন্য বেশ কিছু ঘরোয়া টোটকা আছে, সেগুলো ফলো করতে পারো। হ্যাঁ গো, আমি করব, তা না হলে না মাম্মামের প্রচণ্ড শরীর খারাপ করছে। আর মাঝে মধ্যে আমি আর মাম্মাম প্রচণ্ডভাবে অসুস্থও হয়ে পড়ি। আর যতটা পারি আমি পজিটিভভাবে ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করি। আর আমি নিজে যদি ভালো থাকি সংসারটা ভালো থাকবে, এইটা ভেবে আমি আরও মনে জোর নিয়ে কাজ করি বলতে পারেন। ওদিকে চাটা রেখে আসলাম, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর চাটা খাবো। আর এদিকে দেখুন মাম্মাম ও তো খাবে বিস্কিট দিয়ে চা। কি খাচ্ছ তুমি বলো? বিস্কুট। দুধটা খাও না, দুধটা নাও। চায়ে বুড়িয়ে বুড়িয়ে এখন বিস্কুট খাচ্ছে। ইচ্ছে টানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাম্মামের ডিহাইড্রেশন হয়েছে গরমের জন্য, আমার ছেলেরও হয়েছিল, একবার ডক্টর দেখিয়ে নিও। হ্যাঁ গো দিদিভাই, আমি দেখিয়ে নেব। ওর যে মাঝে মধ্যেই এরকম হচ্ছে, তো সেটা আমি আগে ভাবতাম যে কি কারণে হচ্ছে, নজর দোষের জন্য হয়তো হচ্ছে। তবে এবার একটা ডাক্তার দেখিয়েই নিতে হবে, মাঝে মধ্যেই এরকম হচ্ছে। আর ওর শরীরটা আগে থেকে কতটা ভেঙে গেছে আমি নিজে দেখতে পাচ্ছি না। শরীরটা পুরো জামাগুলো যখন পরাই না, কাঁধ থেকে পুরো খুলে পড়ে, এতটা পরিমাণে ওর শরীরটা খারাপ করে গেছে। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, এই যে দিদি আজ কমেন্ট করলাম, আমি আছি তোমার পাশে, আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। থ্যাংক ইউ গো। প্রত্যেকবার একবার হলেও একটা হার্ট চিহ্ন দিয়ে যেও। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার একটা মোটিভেট বলতে পারো। সেই জন্য তোমরা কিছু না হোক একটা স্মাইল বা একটা হার্টের দিয়ে যেও, যাতে আমি বুঝতে পারি যে আমার দিদিভাইরা আমার পাশে আছে। খাদিজা খাতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ অবশ্যই। কেমন আছো খাদিজা? অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমার ব্লগগুলো যে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। দীপান্বিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আগের ভিডিওতে যে আমি তোমায় কমেন্ট করেছিলাম, তুমি আমার কমেন্টটা পড়লে না, আমি অপেক্ষায় ছিলাম, খুব রাগ করেছি। না গো, একদমই রাগ করো না। সব সময় না ওই ছোট ব্লগের মধ্যে, যেটা আমি সব সময় বলি, ওই ছোট ব্লগের মধ্যে না প্রত্যেকের কমেন্টগুলো নিয়ে আর পড়া হয়ে ওঠে না। এবং যারা আমার নতুন নতুন বন্ধুরা আছে বা নতুন নতুন যে সমস্ত দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, তো তাদের কমেন্টগুলোও পড়ি, আমার খুব ভীষণ ভালো লাগছে। এবং আমি যেহেতু মাঝের একটা দিন শর্টস ভিডিও আপলোড করছি, সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, এবং সেই শর্টস ভিডিওর কমেন্টগুলো কিন্তু আমি লং ভিডিওতে বলে দেব, নামগুলো আমি নিয়ে নেব। তাহলে কি হবে, ওই শর্ট ভিডিওর মাধ্যমে তো আর প্রত্যেকের কমেন্ট নেওয়া হয় না, সেই জন্য লং ভিডিওতে প্রত্যেকের নামগুলো আমি নিয়ে কমেন্টগুলো পড়ব। স্বর্ণালী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, মনে আছে তোমার আমার কথা? হ্যাঁ অবশ্যই মনে আছে, তুমি কেন কমেন্ট করো না, আমি তো সেটাই ভাবি। তো দিদিভাই আবারও লিখেছে যে আমি তোমার ভিডিও দেখি সময় করে, বাট কমেন্ট করা হয় না, তুমি একবার হলেও কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। মিঠু দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা তুমি যে কোনো ভালো শাড়ি কিভাবে ওয়াশ করো একটু বলবে? হ্যান্ডলুম শাড়ি কি করে ওয়াশ করো একটু বলবে গো? হ্যাঁ অবশ্যই বলবো। আমি কিন্তু
যেই সমস্ত ভালো শাড়িগুলো আছে সেই সমস্ত শাড়িগুলো কিন্তু আমি সার্ফে দিই না। সত্যি কথা বলতে আমি শাড়ি প্রচণ্ড পরিমাণে কম ধুয়ে তারপরে রাখি, মানে আমার প্রত্যেকটা যে ভালো ভালো শাড়িগুলো আছে তো সেই সমস্ত শাড়ি আমি ভাবি যে 3 থেকে 4 বার পরে নেব, তারপরে আমি ধুয়ে নেব। তো কি করি, আমি ধরো কোথাও গেলাম, শাড়িটা পরলাম, বাড়িতে এসে সেটাকে আগে ফ্যানের তলায় দিয়ে খুব ভালোভাবে মেলে রাখি, তারপর দিন সকালে একটু হালকা রোদ খাইয়ে নিই, তারপর সুন্দর করে ভাঁজ করে তুলে রাখি। আর কোথাও ধরো গেলাম, মাছ মাংস খাওয়া পড়লো, সেক্ষেত্রে শাড়িটা আমি ধুয়ে দিই। তো সেক্ষেত্রে আমি কি করি, সানলাইট লিকুইড নেই, সাথে একটু কমফর্ট নেই, দুটো একসাথে মিক্সড করি, তারপরে শাড়িটাকে দিয়ে আমি খুব ভালোভাবে, মানে খুব যে রাফভাবে কাচতে হবে তেমনটা একদমই নয়। যেখানে যেখানে ধরো পাড়ের দিকটাতে একটু কাদা লেগেছে বা আঁচলের দিকটাতে একটু কাদা লেগেছে, শাড়ি মানে 1-2 বার পরা মানেই তো ময়লা হয়ে যায় না, সেগুলো জাস্ট একটু ওয়াশ করতে হবে, তাই তো সেইভাবেই কিন্তু আমি ওয়াশ করি। তারপরে খুব মানে হালকা রোদ আসে যেই জায়গাটাতে সেখানটাতে মেলে দিই। টানা রোদে শাড়ি একদম মেলবেন না, শাড়ির গ্লেজটাই নষ্ট হয়ে যাবে, পরে কিন্তু শাড়িটার পরতে পারবেন না। তো যেমন একটু ছাওয়া জায়গা থাকবে না, সেই ছাওয়া জায়গাতে একটু মেলে দেবেন, তারপরে পাখার তলায় শুকিয়ে নেবেন, বা একটু শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে এনে গরম গরম একটু ভাঁজ করে নেবেন, দেখবেন শাড়ি অনেক দিন ভালো থাকে। আর দেখুন এই যে বেড কভারটা দেখছেন, তো এই বেড কভারটা আমি পুরী থেকে কিনে এনেছিলাম। পুরীতে যেহেতু কোনো রকম বেড কভার আমি নিয়ে যাইনি, তো এই বেড কভারটা নিয়েছিলাম। তো দেখলাম বিছানায় পাতার পর বেশ ভালোও লাগছে দেখতে। নুসরাত জাহান দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে হাই দিদি, কেমন আছো, তোমার মেয়ে আকৃতি কেমন আছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, কমেন্ট করলাম, কিছু মনে করো না। দিদি কেন কিছু মনে করব, তোমরা যে কমেন্ট করো না এটাতে আমার প্রচণ্ড রাগ হয় যে আমার দিদিভাইরা কেন আমাকে কমেন্ট করে না। রাগ বলতে সেইভাবে রাগ, মানে বুঝতেই পারছো একটা অভিমানের রাগ। তো প্রত্যেকবার একবার হলেও একটু হাই লিখে দিয়ে যেও, বা কেমন আছো দিদি, বা কিছু না হোক একটা স্মাইলের ইমোজি দিয়ে গেলেও হবে। তো যাই হোক, এইদিকে দেখুন আমার যে ড্রেসিং টেবিলটা আছে, খুবই ছোটোখাটো আমার ড্রেসিং টেবিল, মানে খুব যে আহামরি কিছু আছে ড্রেসিং টেবিলে তা কিন্তু নয়। আমি মনে করি সাধ্যের মধ্যে যদি স্বাদ পূরণ হয়ে যায় তাহলে বাড়তি আমি টাকা খরচা কেন করব। আর টাকা খরচ মানেই কিন্তু মানে কি বলবো, আর একটা বড় খরচ। আমি সবসময় মনে করি যে জিনিসটা আমার আছে সেই জিনিসটার পিছনে ইনভেস্ট না করে আমার যে জিনিসটা ভবিষ্যতে করলে হয় আমি তার জন্য টাকা জমাবো, তাই না? তো আমার ড্রেসিং টেবিল আছে, অবশ্যই আছে, আমারও ইচ্ছা একটা বড় ড্রেসিং টেবিল হবে, আমি সমস্ত প্রোডাক্ট সেখানে সাজিয়ে রেখে দেবো। তবে 1 পা এগোলেও 2 পা পিছিয়ে আসি এইটা ভেবে যে আপাতত তো আছে, আমি তো আমার মুখটা দেখতে পাচ্ছি। আর এই ঘরে যদি বড় ড্রেসিং টেবিল আনি আমার রাখারও সমস্যা, আবার আলমারি এদিকে আনো, খাট ঘুরিয়ে দাও, মানে একটা জিনিসের জন্য শারীরিক কষ্ট আবার টাকাও খরচা। তো সেইভাবে আমি এবার পিছিয়ে আসি। ঠিক আছে, ভবিষ্যতে যদি আমার কোনো দিন আবার একটা রুম হয় তখন সেই ঘরটা তো সাজাতেই হবে, তখন সেখানে নাকি মনের মতন করে সাজিয়ে নেব। তো আমি এটাই ভাবি যে যে জিনিসটা আছে সেই জিনিসটা দ্বিতীয়বার করে টাকা নষ্ট করার থেকে আমার মনে হয় ভবিষ্যতে ভালো কিছু করার জন্য টাকা জমানো অনেক ভালো। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। রুমা খাতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কথা শুনে কমেন্ট না করে পারলাম না, থ্যাংক ইউ গো, ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, এই আর কি। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে হে দিদি, আগে আমি হোম রেমেডি ট্রাই করতাম, স্মুথনিং করার পর আমি আর করি না। সত্যি তাই, হেয়ার স্মুথনিং করার পর কিছু করতে লাগে না, একটা ট্রিটমেন্টে যেহেতু চলে না তো সেই জন্য আর কিছু করতে লাগে না। তবে আমার হেয়ার স্মুথনিং করার পরেও কিন্তু আমি মাঝে মধ্যে একটু নারকেল তেল দেই, তা না দিলে মাথা একদম গরম হয়ে ওঠে, তবে সেটা খুবই মাঝে মধ্যে। আর আমার যে ম্যাট্রিক্সের সিরামটা আছে, আমি তো ওই সিরামটার একদম পুরো ভক্ত, তো ওই সিরামটা আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই দেখা যাচ্ছে চুলটা খুব ড্রাই হয়ে গেছে বা চুলটা একদমই সিল্কি নেই, তখনই কিন্তু আমি ওই সিরামটা ব্যবহার করি এবং উপকারও পেয়েছি, জানো তো।
এবং আমার চুলের লেন্থও অনেকটাই বেড়েছে। এই একটা যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কন্ডিশনার, শ্যাম্পু, সিরাম, আর সবসময় মাথার যে স্ক্যাল্পটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, যে কারণে আমার চুলের লেন্থটাও অনেকটা বেড়েছে। যখন আমার চুলটা ওপেন থাকবে তখন একটু লক্ষ্য করবে, খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এদিকে দেখো আমি একটু সার্ফ স্প্রে করলাম, কারণ পাতাগুলো না পোকায় খেয়ে নিচ্ছে। আর এই সাইডে গাছের খাবারগুলো একটু দিয়ে নিলাম। এই যে জিনিসগুলো আমার আছে না, গাছ, তারপরে আমার সংসার, তো এগুলো না আমার সংসারের মধ্যে একটা সদস্য, তো এদেরও যত্ন নেওয়া। এরা তো আমার দিকে তাকিয়েই বড় হয়ে উঠছে একটু একটু করে, তো এদের প্রতি যত্ন নেওয়া বা এদের খেয়াল রাখাটাও কিন্তু আমার দায়িত্ব। তো সেই জন্য মানে যতই কাজ থাকুক ওদেরকে আমি কিন্তু কোনো রকমভাবে অবহেলায় যেতে দিই না। আর এদিকে দেখুন আমার যে ঘর মোছা স্পিন মপের যে স্ট্যান্ডটা ছিল না, সেটা কি জানি কোনো রকমভাবে ওই পেজটা নিচ্ছে না, যে কারণে বাধ্য হয়ে এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে। আর যে আমার ইলেকট্রিক স্পিন মপটা আছে ওটাতে হয়ে গেছে চার্জ শেষ, মানে যখন যায় না দুই দিক থেকে একেবারে যায়। তো এইটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, খুব ভালোভাবে দেখলাম পরিষ্কারও হচ্ছে। তবে ওই যে স্পিন মপের যে স্ট্যান্ডটা আছে না, ওটা আমি অর্ডার করেছি, তো আমি তো ভাবলাম পুরো মপটাই হয়তো বাদ দিয়ে দিতে হবে। তারপর অনলাইনে সার্চ করে দেখলাম না স্ট্যান্ডটা পাওয়া যায়, খালি স্ট্যান্ডটা, তো আমি ওটা অর্ডার করে দিয়েছি। ওটা 2-3 দিনের মধ্যেই দিয়ে দেবে। কীরকম আসছে না আসছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঘর মুছে নিয়ে যাব স্নান করতে, অনেকটাই বেলা হয়েছে, মাম্মামকে খাওয়াবো। আর এদিকে দেখুন আগের দিন আমি গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর, সেটা একটা শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তো ওখান থেকে আসার পথে এই যে ছোট্ট একটা মঙ্গলসূত্র আমি কিনে নিয়ে এসেছিলাম, কেমন লাগছে জানিও। আর চৈত্র সেলের টুকটাক বাজার আমরা করেছি, সেটাও কিন্তু নেক্সট ব্লগে পুরোটা শেয়ার করব। তারপর আমার বান্ধবী এসেছিল, সে আমাকে কি দিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এবং আমরা দীঘাতে গেছিলাম, দীঘা থেকে কি কি কিনেছি সবটা একসাথে শেয়ার করব। আর এই যে রাধা মাধবকে সেবা দিলাম, আর এদিকে মাম্মামও একটু পুজো দিয়ে নিচ্ছে। তো ভাবলাম ঠিক আছে চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ও আমাকে যেটাই দেখে সেটাই নকল করে। তাহলে চলো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।